কারণ ইতিমধ্যে আমরা দেখলাম যে শুধু গত কয়েকদিন ধরে উত্তেজনা একটা ছিল, কিন্তু এবার বালুচিস্তান লিবারেশন আর্মি মূলত রীতিমতো পাকিস্তানে ট্রেন হাইজ্যাক। আর এই ট্রেন হাইজ্যাকে যেখানে কমপক্ষে প্রায় শয়ে যাত্রীরা ছিলেন, যাদের মধ্যে বেশ কিছু পণবন্দি করা হলো, রীতিমতো ওই ঘটনার দায়ও স্বীকার করলো বালুচিস্তান আর্মি। শর্মিষ্ঠার সঙ্গে জিরো আওয়ারে আমি তিথি রয়েছে। দেখুন, শুধুমাত্রই একবার বা প্রথম এই ঘটনা মঙ্গলবার ঘটেছে তা নয়, এর আগে একাধিকবার 2018, 2023, 2024 বারংবার এই জাফর এক্সপ্রেসকে বিদ্রোহীদের সম্মুখীন হতে হয়েছে। কখনো বালুচ, কখনো বালুচ ছাড়াও টিটিপি সহ একাধিক বিদ্রোহীরা যারা হামলা করেছে। এবং কেন হামলা করেছে, কেন বারবার জাফর এক্সপ্রেসকেই হামলার মুখে পড়তে হচ্ছে, আমরা বিস্তারিত আলোচনায় জিরো আওয়ারে অবশ্যই আসবো। তবে তার আগে একটি প্রতিবেদনের দিকে নজর রাখবো শর্মিষ্ঠা, যেখানে এই যাত্রী বোঝাই আস্ত একটা ট্রেন হাইজ্যাক বিরোধীদের মৃত্যু হয়েছে 6 জন পাক সেনা জওয়ানের। পাক প্রশাসনের নিয়ন্ত্রণ কি তবে ক্রমশই আলগা হয়ে আসছে? আন্তর্জাতিক মহল তেমনটাই প্রশ্ন করছে। নজর থাকবে প্রতিবেদনে। পাকিস্তানে অব্যাহত বালুচ বিদ্রোহীদের তাণ্ডব। এবার পাকিস্তানে যাত্রী বোঝাই একটি আস্ত ট্রেন দখল করল বালুচ বিদ্রোহীরা। জানা গেছে, মঙ্গলবার যাত্রী বোঝাই জাফর এক্সপ্রেস ট্রেনটিকে হাইজ্যাক করে শতাধিক ব্যক্তিকে পণবন্দি করে বালুচ বিদ্রোহীরা। সূত্রের খবর, মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটিকে বোলানের মশকাফ দাদোর এলাকায় হাইজ্যাক করে বালুচ বিদ্রোহীরা। বিদ্রোহীদের হাতে পাক সেনা ও আইএসআই এর কর্তারাও বন্দী রয়েছেন বলে খবর। বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মির তরফে মঙ্গলবার এই নিয়ে একটি প্রেস বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, মশকাফ দাদোরে জাফর এক্সপ্রেসকে লাইনচ্যুত করে সেটির নিয়ন্ত্রণ নিয়েছে বিএলএর যোদ্ধারা। এই অভিযানে পাক সেনার 20-র বেশি জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করছে বিদ্রোহীরা। ব্রিগেড থেকেই এই প্রেস রিলিজ দেওয়া হয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে যে তাদের যে মসজিদ ব্রিগেড ফিদাইন ইউনিট, তারা এই ট্রেনটিকে, একটা আস্ত ট্রেনকে এই মুহূর্তে পাকিস্তানের বালুচিস্তানের যে মশকাফ যে শহরটি আছে সেখানে সেখানে এটাকে হাইজ্যাক করা হয়েছে। এবং যেহেতু ফিদাইন ইউনিট এটা বালুচ লিবারেশন আর্মির, ফলে এদের সঙ্গে প্রচুর বিস্ফোরক রয়েছে, আরপিজি রকেট লঞ্চার রয়েছে। এবং ইনিশিয়ালি যে ইনফরমেশনটা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, যে স্বাধীনতার পর থেকে পাকিস্তানের ক্ষেত্রে বলছি, সবথেকে ইন্টারনাল ইস্যুতে সবথেকে বড় আঘাত বালুচিস্তান লিবারেশন আর্মি করতে পেরেছে বলে বালুচরা বলছে। এদিকে জাফর এক্সপ্রেস হাইজ্যাকের খবর প্রকাশ্যে আসতেই কোয়েটা থেকে বালুচিস্তানের সিবিতে সেনা ও ডাক্তারদের বহনকারী একটি রিলিফ ট্রেন পাঠানো হয়। বিদ্রোহীরা ইতিমধ্যেই বালুচ যাত্রী, মহিলা ও শিশুদের মুক্তি দিয়েছে বলে জানা যাচ্ছে। চায় না তারা ইন্ডিপেন্ডেন্ট চায়, কিন্তু অনেক সময় কি হয় যে তাদের মনে তারাও বোধহয় চাইবে যে আমরা ভারতের সঙ্গে এক হয়ে যাই। এখন আমাদের ওয়েট করতে হবে, দেখতে হবে যে এর পরের পদক্ষেপটা পাকিস্তান বা বালুচ তারা কি করে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি বা কি এই ব্যাপারে কি বলছেন। কিন্তু আমার মনে হয় যে এটা অনেকদিন অনেক ইয়ে করে এই জাফর এক্সপ্রেসটাকে তারা হয়তো নিয়ে গেছে। প্রসঙ্গত, পাকিস্তানের বালুচিস্তানে এর আগে একাধিকবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, আর এবার একটি গোটা ট্রেনকেই হাইজ্যাক করল বালুচ বিদ্রোহীরা। বালুচিস্তানে পাক প্রশাসনের নিয়ন্ত্রণ যে ক্রমশই আলগা হয়ে আসছে, মঙ্গলবারের এই ঘটনা তারই প্রমাণ, এমনটাই বলছে আন্তর্জাতিক মহল। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। গতকালের এই ঘটনার পর রাত ভোর বালুচিস্তানের বোলানে টান স্নায়ুযুদ্ধ চলল। পাক সেনার অভিযানে উদ্ধার করা হয়েছে 104 জন যাত্রীকে। একদমই তাই, 104 জন যাত্রীকে যারা উদ্ধার করা হচ্ছে, 58 জন পুরুষ, যাদের মধ্যে 31 জন আবার মহিলা আর শিশু রয়েছে যাদের মধ্যে। আর কোয়েটায় পাঠানো হয়েছে 57 জন যাত্রীকে। 17 জন যাত্রীকে পাঠানো হয়েছে নিকটবর্তী হাসপাতালে, এমনটাই পাক রেল সূত্রে খবর। অন্যদিকে পাল্টা বিবৃতি বালুচ লিবারেশন আর্মির 214 জন যাত্রীকে পণবন্দির দাবি তারা করছেন। একদমই তাই। আর 30 জনেরও বেশি পাকিস্তানি সেনা নিহতের দাবি করা হয়েছে। মৃত্যু হচ্ছে 16 জন বিএলএ বিদ্রোহীর। দাবি জঙ্গিদের, অর্থাৎ একের পর এক ঘটনাকে কেন্দ্র করে একদিকে জঙ্গিদের হুঁশিয়ারিও ছিল, এবং অনেক ক্ষেত্রে বলা হচ্ছে এটাও যে এই যে হাইজ্যাক করা হয়েছে সেখানে কিন্তু সুইসাইড বম্বারও পর্যন্ত ছিলেন। যাত্রীদের কি অবস্থা হয়েছে তিথি, একবার ভাবা যেতে পারে এরকম একটা ঘটনা। বালুচিস্তান লিবারেশন আর্মি এবং এই জঙ্গি হামলার ঘটনা, একেবারে ট্রেন হাইজ্যাক, একেবারে সরাসরি একটা আস্ত ট্রেন তারা হাইজ্যাক করে নিল একবার। এবং এখান থেকে শর্মিষ্ঠা, যেমনটা জানা যাচ্ছে যে গত প্রায় 20 বছর ধরে এভাবেই
বালোচ লিবারেশন আর্মি সহ বিদ্রোহীরা তারা বারংবার বিভিন্নভাবে বিদ্রোহ করেছে এবং প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেছে, কিন্তু কেন? এই প্রশ্নটা নিয়ে আজকে জিরো আওয়ারে আমরা আলোচনা করবার চেষ্টা করবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা ও সম্পর্ক বিশেষজ্ঞ আর্য ঘোষ। আর্যবাবু, স্বাগত জানাবো আপনাকে আজকে জিরো আওয়ারের আলোচনায়। জাফর এক্সপ্রেস বা এর আগে একাধিক সময় একাধিকবার 2018, 2023, 2024 গত 20 বছর ধরে বিদ্রোহীরা বারংবার এই জাফর এক্সপ্রেসকে টার্গেট করেছে, এরকমটাও খবর। কিন্তু কেন? শুধুমাত্র পাক সেনা, পাক আধিকারিকরাই কি তাদের টার্গেট? তাহলেই বা কেন? দেখুন, এই আমি বা এর আগেও বলেছি, বিএলও বালুচিস্তান লিবারেশন অর্গানাইজেশন এরা একটা সুশিক্ষিত সভ্য সমাজের অংশ, যেমনি আফগানিস্তান। তো তারা যে অত্যাচারের সম্মুখীন হয়েছে বছরের পর বছর ধরে পাকিস্তান সেনাবাহিনীর, বিকজ তারা পাকিস্তানে থাকতে চায় না, তারা বালুচিস্তানকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে ডিমান্ড করে আসছে অনেক দিন ধরে। এটা পাকিস্তান মানতে চাইছে না, মেনে নিতে পারছে না, এবং ঠিকই তার একদম কিউতে আছে, যাকে বলে মানে একদম লাইনে আছে সিন্ধ প্রদেশ, জানবেন, এবং পিওকে তো আপনার পাকিস্তান দখল করে রেখেই দিয়েছে। তো এই এত অত্যাচার এদের মতন সভ্য সুশিক্ষিত সমাজ একমাত্র আফগানিস্তানে আপনারা পাবেন, রিচ ইন কালচারাল হিস্ট্রি, রিচ ইন এডুকেশন। তো তারা যদি আজকে এই পর্যায়ে যেতে পারে, তাহলে ভাবুন অত্যাচারের মাত্রাটা কি। এবং আমি আপনাদেরকে সর্বশেষ আপডেট জানাই, এখানে রিলিজ করা হয়েছে 155 জন হস্টেজকে। তারা কিন্তু মেনলি বালোচ, যাদেরকে রিলিজ করা হয়েছে, এবং মহিলাদেরকে রিলিজ করা হয়েছে। তারা কতটা মানবিক দেখুন তাদের দিকটা। এবং যারা বয়স্ক শিশু তাদেরকে রিলিজ করা হয়েছে। বাকি 300 জনের ওপরে তারা কিন্তু এখনো ওই ট্রেনে পণবন্দি, এবং এদের মধ্যে কতজন ছাড়া পাবেন আমি ঠিক বলতে পারছি না, কেননা এটা সুইসাইডাল স্কোয়াড। বালুচিস্তান লিবারেশন অর্গানাইজেশনের রিজলভ, সবাই জানা, দৃঢ়তা, সংকল্প। তো এটার সম্ভাবনা খুব আছে যে তারা কিন্তু পুরো ট্রেন সমেত সব হস্টেজকে উড়িয়ে দিতে পারে। এটা আমি আগে থেকেই বলে রাখছি। অন্য কিছুও হতে পারে। তারা কিন্তু বারবার ওয়ার্ন করে গেছিল পাকিস্তান গভর্নমেন্টকে যে না কোনো এই অফেন্সিভ নিতে, কাউন্টার অফেন্সিভ লঞ্চ করতে। তারা কিন্তু পাকিস্তান করেছে, এবং ড্রোন ইউজ করেছে, সেই ড্রোনকেও তারা উড়িয়ে দিয়েছে। এরা প্রচণ্ড আপনার কি বলবো ডিসিপ্লিন এবং প্রচণ্ড মেটিকুলাসলি অপারেশন চালায় বালুচিস্তান লিবারেশন অর্গানাইজেশন। তো আর 27 জন বিএলওর যারা অকুপাই করেছে ট্রেন, তারা মারা গেছে এখনো পর্যন্ত। এটা লেটেস্ট যা খবর পাচ্ছি। এইখানে একটা দিক আমাদের বোঝার আছে যে এই আইএসআই এগুলো মেনে নিতে পারবে না, কোনোদিন পারেও না। এবং আপনাদেরকে একটা জিনিস স্মরণ করিয়ে দিই, যখন 26/11 ঘটে তার পরপরই অজিত ডোভাল খালি পাকিস্তানকে, তার কাউন্টার পার্টকে একটা হুঁশিয়ারি দিয়েছিলেন, একটাই কথা বলেছিলেন যে যদি আজ সেকেন্ড 26/11 ঘটে তাহলে বালুচিস্তান তোমাদের হাত থেকে চলে যাবে। তো এটা তার এফেক্ট হয়তো হতে পারে। এবং আর একটা জিনিস জানাই, খুব গুরুত্বপূর্ণ 2-3টে কথা আজকে আপনাদের বলার আছে। তো এটার রিটেলিয়েশন আইএসআই কিন্তু করতে পারে সাবোটাজ দিয়ে। আমাদের হিউজলি আনপ্রোটেক্টেড রেলওয়ে ট্র্যাকস, সেখানে কভার্ড সিস্টেম, আমি আবার বলছি অত্যন্ত আপনার দুর্বল সিস্টেম, একটা কভার সিস্টেম। খুব ছোট্ট করে বলছি, RFID ট্যাগ আর RFID রিডারের ওপরে ডিপেন্ড করে চলে। RFID রিডারটা ইঞ্জিনের তলায় বসানো থাকে, ইঞ্জিনের ওপরে বসানো থাকে একটা জিপিএস অ্যান্টেনা, আর একটা আপনার কি বলে জিপিএস অ্যান্টেনা বসানো থাকে, আর একটা UHF অ্যান্টেনা বসানো থাকে। তো জিপিএস আর ট্রেনের যে আপনারা দেখেন, ট্রেন লাইনে আপনারা যদি ট্রেনে সফর করেন, দেখবেন দুটো লাইনের মাঝখানে লোহার কিংবা কাঠের পাত থাকে, সেগুলোকে বলা হয় স্লিপার। সেই স্লিপারের মধ্যে ইনস্টল করে দেওয়া হয় RFID ট্যাগের মধ্যে থাকে ট্রান্সপন্ডার প্লেনে থাকে, এয়ারক্রাফটে থাকে,
সেই ট্রান্সপন্ডারটা কি করে, যখন ওর ওপর দিয়ে RFID রিডার যুক্ত লোকোমোটিভ ইঞ্জিনটা যায়, তখন ওই ট্রান্সপন্ডারটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। RFID রিডার সিগন্যাল পাঠায়, সঙ্গে সঙ্গে ওই পাতের মধ্যে থাকা ট্রান্সপন্ডার অ্যাক্টিভেটেড হয়ে যায়। সে তখন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে নিকটবর্তী কন্ট্রোল স্টেশনকে। সেটা ডিভিশনাল হতে পারে, জোনাল কন্ট্রোল রুম হতে পারে, বা স্টেশন কন্ট্রোল রুম হতে পারে। এবং তাতে ট্রেনের ভেলোসিটি কত, গতিবেগ কত, কোন পথে যাচ্ছে, কোন ট্র্যাকে যাচ্ছে, সমস্ত ভাইটাল তথ্য পাওয়া যায়। এবং আশপাশে বাবু আপনি বলছেন যে এই কবচ কতটা রক্ষা কবচ হয়ে কাজ করবে বা আদৌ করবে কিনা, এই প্রশ্নগুলো খুব বেশি একের পর এক দুর্ঘটনায় যখন প্রাসঙ্গিক হয়ে আসছে। আর একটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাইবো আর্যবাবু, যে সুন্দর বিশ্লেষণ আপনি করছেন এই মুহূর্তে পরিস্থিতি, অন্তত বালুচিস্তানের পরিস্থিতি, সেক্ষেত্রে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ এই বালুচিস্তান বলা হয় যে প্রাকৃতিক সম্পদশালী হিসেবে বিশেষভাবে গুরুত্ব রাখে। সেক্ষেত্রে আবার চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর, তা হওয়ার পরে অনেকাংশে লুটের অভিযোগ, অর্থাৎ বালুচিস্তানের যে সম্পত্তি তা লুট করে নেওয়া হচ্ছে। বালোচরা সেখান থেকে এক প্রকার সব রকম ভাবে অধিকার হারাচ্ছে, এই অভিযোগ করা হচ্ছে। এর জেরেই কি প্রতিবাদ সংগঠিত হচ্ছে এই মাত্রায়? হ্যাঁ, একদম। তারা যাকে বলে শোষিত, সব দিক থেকে তারা শোষিত। ওইটাই আমি বারবার বলছি, তাদের উপরে শোষণের মাত্রা, অত্যাচারের মাত্রা এত পরিমাণে এত পরিমাণে হচ্ছে যুগ যুগ ধরে, যে তারা আজকে এই অবস্থায় বেশ কয়েক বছর ধরে এই পথ বেছে নিয়েছে। এবং আপনারা জানবেন যে আজকে আমাদের স্বাধীনতা আন্দোলনে যদি দেখেন, আমরা অহিংস আন্দোলনে কিন্তু কিচ্ছু পাইনি, কিন্তু বালোচদের এগেনস্টে আপনারা একটা রেপের অভিযোগ পাবেন না, মহিলাদের উপরে অত্যাচারের অভিযোগ পাবেন না। যে ঠিক যেমনটা আমাদের, আপনি যদি সুভাষ বোসের কথা চিন্তা করেন, সেইটা চিন্তা করুন, ভগৎ সিং এর কথা চিন্তা করুন, আর তার সঙ্গে যদি আপনি হামাজের তুলনা করেন, যাদেরকে বলা হয়, কেউ বলেন যোদ্ধা, লজ্জা করে আমার যারা এই কথা বলেন যোদ্ধা, সেই সমস্ত ব্যক্তিদের তারা কি বলবো, তারা ঘৃণারও যদি কিছু বেশি শব্দ হয়, তাদের জন্য এইটা প্রযোজ্য। এবং তারা কারা সেটা তারা ভালোভাবেই জানে, ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লোকগুলো। আর যারা ওই কাস্তে হাতুড়ি তারা নিয়ে সর্বহারার নেতা হিসেবে বড় বড় জ্ঞান দেন টিভি চ্যানেলে এসে, তারা যোদ্ধা বলে, একটা নির্লজ্জ দল একটা। তো যাই হোক, এখানে আপনার এটার কিন্তু আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। এবং এটা দেখতে হবে আমাদের, দেখুন একটা ট্রেন যখন একটা স্টেশন ছাড়ে, আমি সেদিনকেই আমি ইংলিশ যে সর্বভারতীয় চ্যানেল সেখানেও যাই প্যানেলিস্ট হিসাবে, তো ভার্চুয়ালি যাই বাড়িতে আপনার অন্য জায়গা থেকে। তো সেইখানেও আমি এটা বলেছি বারবার, এইখানে আপনার আমাদের যে ট্রেনটা যখন ছাড়ে, আমার লেখাগুলো যদি আপনারা পড়েন তো সেগুলোতে দেখবেন আমি অ্যানালিসিসটা করেছি। তারপরে ট্রেনটা একটা উন্মুক্ত জায়গায় চলে যায়, তারপর আর কিচ্ছু থাকে না। তো সেইখানে আপনার আর্যবাবু, আমরা আবারও আসছি একটুখানি আলোচনায়, কিন্তু এই মুহূর্তে একবার শোনাই যে এই হামলা, অন্যদিকে বালুচিস্তান যে মুখপাত্র, এই আরবি মুখপাত্র কি জানিয়েছে তার একবার শুনুন। Our attack was very clear. It was a simple and clear message to China and Pakistan to withdraw immediately from Balochistan. This warning to China and Pakistan was also given by our leader, General Aslam Baloch, but China failed to pay heed. We once again make it clear that Gwadar and the rest of Balochistan belong to Baloch. It's our duty to protect our land and sea. It is a continuous operation that has been initiated to safeguard the Baloch Sea from China, Pakistan and other foreign powers. You came here without our consent, supported our enemies, helped Pakistani military in wiping our villages. But now it's our turn. Baloch Liberation Army guarantees you that CPAC will fail miserably on Baloch land. Special unit in Majid Brigade has been formed
particularly to attack Chinese officials and its installations in Balochistan. President Xi Jinping, you still have time to quit Balochistan, or you will witness a retaliation from Baloch sons and daughters that you will never forget. তিথি, আমরা শুনলাম বালুচিস্তানের যে আর্মির মুখপাত্র অন্তত তার বক্তব্য যতটা একটা স্পষ্ট তারা একটা বার্তা দিতে চাইছেন। আমাদের সঙ্গে আর্যবাবু রয়েছেন, আর্যবাবুর কাছে একবার ফিরি অন্তত এই বক্তব্য শোনার পর। আর্যবাবু, আপনি পরিষ্কার শুনলেন যে মুখপাত্র পরিষ্কার বলছেন যে তাদের স্পষ্ট একটা ক্লিয়ার বার্তা আছে। শুধু তাই নয়, অন্তত এই হামলা, হাইজ্যাক, ট্রেন হাইজ্যাক, কি চায় এই গোষ্ঠী? দেখুন, যিনি কথা বললেন তার দৃঢ়তাটা দেখেছেন, লক্ষ্য করেছেন? এইটাই আমি বারবার বলছি, এদের সংকল্প, রিজলভ, এরা এতটা রিজলভ। তিনি মুখে মুখোশ পরে থাকতে পারেন, সেটা তার পরিচয় গোপন রাখার জন্য, কিন্তু জানবেন ইনি একজন অত্যন্ত শিক্ষিত সভ্য সমাজের লোক। এটা আমি বারবার আপনাদেরকে বলছি। কি বললেন উনি? সিপেক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, এটা ওনাদের কনসেন্ট ছাড়া করা হয়েছে। গদর and Baloch Sea belongs to Balochistan. আপনি ভাবুন, আপনার এলাকায় এসে আপনার কনসেন্ট ছাড়া যারা নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র দাবি করেছে অলরেডি, তাদের আপনার গাদার পোর্টটা নিয়ে নেবে পাকিস্তান, তাদের ল্যান্ড নিয়ে নেবে, তাদের সি নিয়ে নেবে, জলপথ ব্যবহার করবে। মামার বাড়ি নাকি করতে দেবে? কোনো দিন সিপেক হবে না। এবং শিপিং এর এইখানেই জ্বালা। সেই জন্য উনি জানেন যে ভারতকে ওনার আক্রমণ করার পেছনে, পাকিস্তানকে মদত করার পেছনে শি জিনপিং, যিনি উইগুর মুসলিমদেরকে কিভাবে রেখেছেন, সেই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোর যদি ছবি দেখেন, নামাজের ম্যাটটা পর্যন্ত, মাদুরটা পর্যন্ত পাততে দেন না। বুঝতে পেরেছেন? সেই শি জিনপিং এই পাকিস্তানের আপনার হাফিজ সঈদ আর জৈশ মোহাম্মদের লিডার, এদের জন্য এত দরদ কেন? আজকে তিনি রোহিঙ্গাদেরকে জড়ো করে, সমস্ত রোহিঙ্গা গ্রুপকে জড়ো করে আপনার পার্বত্য চট্টগ্রামে ট্রেনিং দিচ্ছেন। তো এই হচ্ছে শি জিনপিং আর পাকিস্তান। এই জন্য আমি বারবার বলে যাচ্ছি, বাংলাদেশকে ঠান্ডা করতে হলে পাকিস্তান এবং চায়নাকে একদম মিলিটারিলি এনগেজ করতে হবে। এবং ভারতের কাছে সেই শক্তি আছে, সামরিক শক্তি আছে। আমাদের কাছে যে কি শক্তি আছে সেগুলো আমি বলতে পারছি না, কিন্তু সেগুলো প্রচন্ড মারাত্মক। এবারে আমি কয়েকটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই একটু বাংলাদেশ নিয়ে। আমি কি সেটা বলতে পারি? একেবারে আর্যবাবু, এই বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনায় আসবার চেষ্টা করব, কারণ আমাদেরও এটা জানবার প্রয়োজনীয়তা রয়েছে যে পাকিস্তান ভিতর থেকে এতটাই দুমড়ে মুচড়ে আছে, তারা বা তাদের সহযোগিতায়, তাদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের কাছে আজকে শত্রু রাষ্ট্র ভারত। সেক্ষেত্রে এই বাংলাদেশ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে কি? আর্যবাবু, বালুচিস্তানে মূলত বোলানে রাতভর যে স্নায়ুযুদ্ধ, টান স্নায়ুযুদ্ধ, শুধু তাই নয়, পাক সেনার অভিযানে উদ্ধার হয়েছে বেশ কিছু যাত্রী। অন্তত যে তাদের যে অবস্থার মধ্যে পড়তে হয়েছিল, যে পরিস্থিতি, এবং সেরকমই এক যাত্রী, শুরুতে একবার শোনানোর চেষ্টা করব মুক্তির পর কি জানাচ্ছেন তিনি। बोले भाई बोगी खाली करे, हम लोग जगाते हैं। हम लोग निकल गए, बच्चों को बोला भाई निकलो, मरना है भाई निकलो, इधर भी मरना है उधर भी मरना है। फिर हम लोग निकल गए, उधर हम लोग को छोड़ दिया। फिर बोला आप लोग जाएं भाई, अपना रास्ता पकड़े, निकलते जाए, आप लोग के साथ दुश्मनी नहीं है। हम लोग पैदल निकलते नीचे नहर में गिर गए। शहर में डाला आपको, निकलते गए, पानी पत्थर, पानी 4 घंटे हम लोग लगाया पनीर से। वहाँ पर हम लोग की खिदमत तो ऐसी कोई नहीं किया। শর্মিষ্ঠ, এখান থেকেই যে বিষয়, অর্থাৎ যেদিকে যাবে সেদিকেই বিপদ, সে পথেই বিপদ। তারপরও তাদেরকে এই বালুচ লিবারেশন আর্মির তরফ থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। আর্যবাবু যেমনটা বলছিলেন যে মানবিকতার পরিচয় তারা শেষ মুহূর্ত পর্যন্ত দিয়েছেন এবং তাদের লক্ষ্যতেও তারা স্পষ্ট ছিলেন। এবং সেখান থেকে আর্যবাবু, বাংলাদেশের যে প্রসঙ্গ, কারণ এই পাকিস্তান যারা ভেতর থেকে দুমড়ে মুচড়ে রয়েছে, তারাই তো এখন বাংলাদেশের আগামী পথের সফর সঙ্গী বটে। হ্যাঁ, ঠিক তাই। আমি বাংলাদেশ প্রসঙ্গটা এই জন্যই আনলাম যে বাংলাদেশে এই পাকিস্তানিরা ঠিক এই হাল করেছে এবং করছে। কালকে একটা খুব ইম্পর্টেন্ট বিল প্রপোজ করা হয়েছে পার্লামেন্টে,
যেটা আপনার করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিত্যানন্দ রায়, সেটা হচ্ছে আপনার ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025। সেটা নিয়ে আমি পরের প্রোগ্রামে বিশদ বলবো। সেটা অনেক সাহায্য করবে, কিন্তু তার মধ্যে আরও কিছু যোগ করা উচিত। কালকে আমি অন্য একটা চ্যানেলে বলেছি, তো এটা বলবো এটা নিয়ে। এখন বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি যেটা, বাংলাদেশের মাথা তুলে দাঁড়ানো তো দূরের কথা, বাংলাদেশে মানে এখন যে পরিস্থিতি, 12 জন মানে সব যতটা অথেন্টিক খবর আপনাদের কাছে পৌঁছানো যায় আমি পৌঁছানোর চেষ্টা করছি। 12 জন শীর্ষ সেনা কর্মকর্তা তারা গৃহবন্দী, আরও 29 জন টার্গেটে আছেন। ওয়াকারুজ্জামান পুরো কমান্ড লিড করছেন, ওয়াকারুজ্জামানের ক্ষমতায় গৃহবন্দী করেছেন তিনি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে, তার সঙ্গে ইকবাল করিম ভুঁইয়া, তার সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, আর ফাইজুর রহমান তিনি ডিজিএফআই এর সঙ্গে যুক্ত ছিলেন, আইএসআইকে সব থেকে বেশি সাহায্য করেছেন ফাইজুর রহমান, এবং অস্ত্র চুক্তিতে তিনি টোটালি ইনভলভ ছিলেন। এবং সাভার এবং মিরপুর সেনা ক্যাম্প ওয়াকারুজ্জামানের দখলে। আরও 3 জন মেজর জেনারেল টার্গেটে আছেন গৃহবন্দী হওয়ার জন্য। কুয়েত থেকে একজন মেজর জেনারেল সব কিছু অপারেট করছিলেন, তিনি টার্গেটে আছেন ওয়াকারুজ্জামানের। এবং এখানে পিনাকি ভট্টাচার্য, আমি বারবার বলেছি উনি বাঁচবেন না। পিনাকি ভট্টাচার্য এবং আপনার ইলিয়াস হোসেন, তাদের তটস্থ অবস্থা, তারা নজরবন্দিতে অলরেডি চলে এসছেন এবং তটস্থ অবস্থা। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী, এর সঙ্গে আরও বলি, মাহফুজ আলম, এই আপনার আবু সাইদ, তার সহায়তায় তিনি চেয়েছিলেন এই ওয়াকারুজ্জামানকে বন্দি করতে, সেটাই তিনি সফল হননি। এর সঙ্গে আপনার আসিফ আমির, ইকবাল, আসিফ নজরুল আর আসিফ আমির বলে বোধহয় কেউ আছেন, এদেরও অবস্থা একদম সাংঘাতিক। সাংঘাতিক পরিস্থিতিটা আরো অত্যাধিক সাংঘাতিক মাত্রা নেবে নাকি কিছুটা হলেও তাদের কন্ট্রোলে আসার সম্ভাবনা রয়েছে? এই প্রশ্নগুলো এই মুহূর্তে যথেষ্ট প্রাসঙ্গিক, তবে আলোচনার সময়ে যেহেতু একদমই সীমিত, আর্যবাবু অনেক ধন্যবাদ জানাবো আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। একদমই তাই, এবং ধীরে ধীরে অন্তত এই গোষ্ঠী কতটা প্রাণঘাতী হয়ে যাচ্ছে, এবং সব থেকে বড় কথা এর সঙ্গে বাংলাদেশ এখন কোন পথে হাঁটে সেদিকেও আমাদের নজর থাকবে।